আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশ বর্ডার গার্ডে 102তম ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। ঠিক আছে, এখানে এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর আছে শারীরিক যোগ্যতা। প্রত্যেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব এবং দেখব যে কীভাবে সঠিকভাবে একটি বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করা যায়। তো আমরা যদি একটু প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল ও বয়সের দিকে আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষায় এখানে উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আবেদন করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট এবং এইচএসসিতে ন্যূনতম 2.50 পেয়ে এখানে উত্তীর্ণ হতে হবে এবং এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এবং বেতন স্কেলে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি 9,000 থেকে বেতন স্কেল শুরু, এবং যদি আপনি এই পদে বহাল থাকেন চাকরির শেষ পর্যন্ত, তাহলে আপনার বেতন স্কেল আসবে 21,800। হ্যাঁ, তো এখানে আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে। এবং আমরা যদি বয়সের দিকে একটু আলোচনা করি, বয়সের দিকে আমরা দেখতে পাচ্ছি 14/7/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 23 বছর হতে হবে। 18 থেকে 23 বছর তার বয়স থাকতে হবে এবং যদি তার বয়স 18 থেকে 23 বছরের মধ্যে থাকে তাহলে সে আবেদন করতে পারবে। এখানে উল্লেখ আছে যে জন্ম তারিখ 15/7/2001 হতে 14/7/2006 মধ্যে হতে হবে। অর্থাৎ এই বয়সে যাদের বয়স আছে এই তারিখের মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারি 2 নম্বর অপশনে শারীরিক যোগ্যতা। এখানে শারীরিক যোগ্যতা পুরুষ মহিলা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে উভয় আলাদা আলাদা এখানে পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এখানে আমরা যদি উচ্চতার দিকে দেখি তাহলে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। এটা হচ্ছে সাধারণ যে প্রার্থী আছে তাদের ক্ষেত্রে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট। ঠিক আছে, ওজন হচ্ছে আপনার 110 পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে 104 পাউন্ড। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 104 পাউন্ড হচ্ছে জেনারেল যারা সাধারণ সম্প্রদায়, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের পাউন্ড হচ্ছে 96 পাউন্ড। এবং বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে 28 ইঞ্চি। এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে থাকলে। এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 30 ইঞ্চি। তো আমরা দৃষ্টি শক্তি এখানে দেখতে পাচ্ছি 6/6 থাকতে হবে। 3 নম্বর অপশনে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। জেলা কোটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে সকল জেলা থেকেই আসলে যেটি পুরুষ মহিলা ভর্তি করানো হবে। ভর্তি কোটা সংখ্যা সীমিত এখানে উল্লেখ করা আছে। রেজিস্ট্রেশন শুরু হবে হচ্ছে 15 মার্চ 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 24 মার্চ 2024 তারিখ বিকাল, এবং আবেদন চলবে হচ্ছে 24 মার্চ 2024 পর্যন্ত। ঠিক আছে, আবেদন প্রণালী হচ্ছে এখানে যদি 7 নম্বর অপশনে আমরা দেখতে পাই, এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমরা লিঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে এসে কয়েকটি ধাপ অতিক্রম করে আমাদের এই আবেদনটি করতে হবে। আবেদন ফি জমা, রেজিস্ট্রেশন, যোগ্যতা পরীক্ষা ধাপ অতিক্রম করার পরেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, অন্যথায় পারবেন না। রেজিস্ট্রেশন করা হলে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি একেবারেই সহজ। এখানে ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর এগুলো সাবমিট করা হলে আপনি শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপগুলো আপনি অতিক্রম করতে পারবেন। ব্যক্তিগত তথ্য ও প্রদান ও ছবি আপলোড এগুলো করার পরে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। 8 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে যেগুলো আপনার রিকোয়ারমেন্টে দেওয়া আছে প্রত্যেকটি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে মেডিকেল পরীক্ষায় ডোপ টেস্ট এখানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা ডোপ টেস্ট নেগেটিভ অথবা নট ডিটেক্টেড ফলাফল প্রাপ্ত হবেন শুধু তারাই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন।
এই আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৯ নম্বর অপশন, ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে। আপনি প্রথম ধাপগুলো অতিক্রম করার পরে দেখা যাচ্ছে আপনি সব ধাপগুলো অতিক্রম করছেন, কিন্তু পরীক্ষার সময় আপনি যদি সঙ্গে এই ৯ নম্বর অপশনে যে অপশনটা দেওয়া আছে যে ভর্তির সময় অবশ্যই সঙ্গে যা আনতে হবে, এর থেকে যদি কয়েকটা ডকুমেন্টস আপনি কম নেন তাহলে আপনি খুব বিপদে পড়বেন। যেমন এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল প্রভিশনাল সনদপত্র, মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় আপনি নেবেন। খ নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি ও সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। এবং গ নম্বর হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃক সত্যায়িত, অর্থাৎ আপনার যে ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যান কর্তৃক এটা সত্যায়িত থাকতে হবে। গ নম্বর আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র। এবং ম নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, অর্থাৎ সত্যায়িত ফটোকপি আপনাকে নিতে হবে। এরপর হচ্ছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্মিলিত ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সদ্য তোলা ছবি থাকতে হবে নীল ব্যাকগ্রাউন্ডের এবং ছবি থাকতে হবে 11 কপি নিতে হবে আপনাকে, এবং ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের। এরপরে 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত, ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা, এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। ঠিক আছে, আপনি মনে রাখবেন 11 কপির ছবি আপনার 10 কপি সত্যায়িত ছাড়া থাকবে এবং 1 কপি চেয়ারম্যান অথবা ইউনিয়ন কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এরপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। আপনাকে এই আবেদনটি করতে হলে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং অবিবাহিত সনদপত্র নিতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক এই সনদটি নিতে হবে। এবং জ নম্বর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, অর্থাৎ সত্যায়িত ফটোকপি আপনাকে নিতে হবে। মূল কপি তো নেবেন, তার সাথে একটি সত্যায়িত ফটোকপি নিতে হবে। এবং জ নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বিজিবির যে আবেদনের যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটি এখানে দেওয়া আছে এবং এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ডটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। এই যে 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে নিতে হবে, এর থেকে যদি কোনো কাগজপত্র আপনার মিস্টেক হয়ে থাকে অথবা না নিয়ে যান তাহলে আপনি খুবই বিপদে পড়বেন, এমনকি আপনার প্রার্থিতা বাতিলও হতে পারে এই সমস্ত কাগজপত্রের জন্য, এই সমস্ত কাগজপত্র না থাকার জন্য। এরপরে আমরা ইউ নম্বরে যেটা দেখতে পাচ্ছি বিজিবি এর কর্মরত অথবা অবসরপ্রাপ্ত অথবা শহীদ অথবা মৃত সদস্যের সন্তানের জন্য যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এখানে কতগুলো কাগজপত্র উল্লেখ করা আছে। এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে এবং ফটোকপি করে আপনার সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং ট নম্বর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সরকারি নিবাসী এতিম সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য যে কাগজপত্রগুলো আছে এগুলোকে আপনাকে অবশ্যই সত্যায়িত সহ ফটোকপি এবং কিছু কিছু কাগজপত্রের মূল কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আপনারা সার্কুলারটি খুব ভালো করে দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনার আয়ত্ত চলে আসবে। এরপরে আমরা 2 নম্বর অপশন দেখতে পাচ্ছি, টয়ের 2 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি ক্যাডেটদের জন্য। বিএনসিসির আগ্রহী ক্যাডেট বিজিবিতে ভর্তির ক্ষেত্রে বিএনসিসি রেজিমেন্ট কমান্ড কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের জন্য প্রার্থীকে মৌলিক প্রশিক্ষণ সনদ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য হতে হবে। এক্ষেত্রে কোঠার সপক্ষে সনদ দাখিল করতে হবে যে আপনার যে আনসার গ্রাম প্রতিরক্ষার সদস্যের কোঠা আছে এর জন্য আপনাকে সনদ দাখিল করতে হবে। 4 নম্বর অপশন দেখতে পাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদপত্র উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এবং 5 নম্বর দেখতে পাচ্ছি
সরকারি এতিমখানা নিবাসী এতিম সদস্য যদি হয়ে থাকেন, সেই পদে আপনি যদি আবেদন করে থাকেন সেই কোটায়, তাহলে অবশ্যই আপনাকে সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র, যাতে প্রার্থীর এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্মস্থান, হ্যাঁ, এবং এতিমখানা নিবাসে নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে। এবং আমরা একদম 15 নম্বরে এসে দেখতে পাচ্ছি হেল্প ডেস্ক। যদি আপনার কোনো কিছু জানার থাকে বা এই ভর্তি সংক্রান্ত, এই বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আপনি আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য সকাল 9 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত যে কোনো মোবাইল ফোন হতে, এখানে 2টা নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই নম্বরে কল দিয়ে আপনি এই সাহায্য নিতে পারেন। তো বর্ডার গার্ড বাংলাদেশে ভর্তির জন্য অথবা আবেদন করার জন্য যে শর্তাবলীগুলো দেওয়া আছে, এই শর্তাবলীগুলো যদি আপনি ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন, ফুলফিলভাবে কমপ্লিট করে একটি আবেদন করতে পারেন, তাহলেই আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে, অন্যথায় আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আসলে মূলত বর্ডার গার্ড বাংলাদেশে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।